আজ শুধু যাওয়ার লগন। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাজ ব্লগে সবার আমন্ত্রণ। আমার মা যেভাবে মাটন রান্না করতেন, আজ ঠিক ওভাবেই সনাতন পদ্ধতিতে মাটন রান্না করব। যদিও তখন এরকম ব্যবস্থা ছিল না, প্রেসার কুকার এই সেই, হাঁড়িতে রান্না করতেন। তবে যেভাবে মা রান্না করতেন ঠিক ওভাবেই রান্না করব। মাটনগুলো পরিষ্কার করে বেছে কুটে ধুয়ে নিয়েছি, প্রেসার কুকারে নিয়ে নিলাম। 1 কাপের বেশি কুচানো পেঁয়াজ দিলাম। রাতেই মশলা বেটে রেখেছিলাম। এখানে শুধু বেটেছি ধনিয়া, জিরা, আদা, রসুন আর 10-12টা গোলমরিচ। বাস এইটুকুই। অবশ্য সব মশলা পরিমাণ মতো নিয়েছিলাম। 1 চামচ হলুদ দিলাম, 1.5 চা চামচ গুঁড়ো মরিচ, স্বাদ মতো লবণ, সরিষার তেল, 3 কোষ সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এই রান্নাটাকে আগের দিনে ওনারা বলতেন দমে রান্না করা, মাটন দমে রান্না করা। তো তখন তো আর এই ধরনের উন্নত মানের হাঁড়ি পাতিল ছিল না, শুধু সিলভারের সাধারণ হাঁড়িতেই এভাবে মাখিয়ে দমে রান্না করতেন। খুবই চমৎকার হতো। আজ ঠিক মায়ের মতোই রান্না করছি। মাংস মাখানো হাড়টা ধুয়ে একটু জল দিলাম, আরও একটু জল লাগবে। প্রথমে 7-8টা চিকি দিয়ে নেব, এরপরে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। 3টা তেজপাতা দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে মাংসটা চুলার উপর বসিয়ে দেব। এই সুযোগে আমি অন্য রান্নার আয়োজন করে নেব। গতকাল রাতেই শুটকি ভিজিয়ে রেখেছিলাম। এটা হলো লইট্টা শুটকি। তো এখন 2-3 বার করে ধুয়ে নিয়েছি। বালি টালি যেন না থাকে একটু দেখে শুনে ধুয়ে নিয়েছি। শুটকিগুলো ভিজে একেবারে নরম হয়ে আছে। দেখে শুনে কেটে আবারও 2-1 বার করে ধুয়ে নেব। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের ঘরোয়া রান্নাবান্না, খাওয়া দাওয়া এইসব নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। এরই মধ্যে মাংসটা 7-8 বার সিটি দেওয়া হয়ে গেছে। এখন নামাবো। বাষ্পটা নিচ থেকে যতক্ষণে বের না হয় ততক্ষণ ঢাকা খুলব না। এদিকে আলুগুলো শুধু লবণ দিয়ে লাল লাল করে ভেজে নেব। এগুলি মাংসতে দেব। একটু বেশি করেই আলু দিচ্ছি মাংসতে। আলুগুলো একেবারে সুন্দর মতো ঢেকে রেখে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন উঠাবো। এদিকে প্রেসার কুকারের ঢাকাটা খুলি। বাষ্পটা নিচ থেকে বের হয়ে গেছে। এবার নেড়ে চেড়ে ঢেকে ঢেকে খুব সুন্দর মতো মাংসটাকে কষিয়ে নেব। লইট্টা শুটকি রান্নার জন্য সরিষার তেলে কুচানো পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হোক। মাংসতে বড় সাইজের একটা টমেটো কেটে দিয়ে দিলাম। এভাবে করে নেড়ে চেড়ে ঢেকে ঢেকে মাংসটাকে দারুণভাবে কষিয়ে নেব। এদিকে পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে। এখন স্বাদ মতো লবণ আর একটা রসুন ছেঁচে দিয়ে দিলাম। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ গুঁড়ো মরিচ দিয়ে একটু জল দিচ্ছি মশলাটাকে কষানোর জন্য। অল্প কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। এরপরেই দেব অল্প একটু কুচানো আলু। টমেটো দিলাম। আলু আর টমেটো মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। এরপরেই কেটে ধুয়ে রাখা শুটকিগুলো দিয়ে দেব।
একেবারে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। উপর দিয়ে শুটকিগুলো বিছিয়ে দেব। শুটকিগুলো মনে হচ্ছে বেশি ভিজে গেছে, নরম হয়ে গেছে। মনে হচ্ছে রান্না করতে করতে হয়তোবা গলেও যাবে। দেখা যাক। ঢাকা দিয়ে খুব সুন্দর মতো কষিয়ে নেব। 4-5 মিনিট ঢাকা দিয়ে চুলার তাপটা কমিয়ে রেখেছিলাম। এরই মধ্যে শুটকিটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। সব কিছু সিদ্ধ হয়ে গেছে। শুটকিগুলো মনে হচ্ছে গলে যাচ্ছে। 4-5 পিস বরবটি শিম আছে ঘরে, ওটা কেটে ধুয়ে রেখেছি, উপর দিয়ে দিলাম। কয়েকটা ভেন্ডিও আছে ফ্রিজে, তো ওই ভেন্ডি কয়টা বেছে কুটে ধুয়ে কেটে নিয়েছি, ওটাও দিয়ে দেব। এদিকে মাংসটা কষিয়ে নিচ্ছি। এই দেখুন কেমন নরম হয়ে গেছে। এই নরম হয়ে গেছে, দেখতেই ভালো লাগছে। এখন দেব ভেজে রাখা আলু। আমার মা ঠিক এভাবে মাংস রান্না করতেন। ঢেকে ঢেকে রান্না করলে রান্নাটাও সুস্বাদু হয়। এদিকে শুটকিটা খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেব। ভেন্ডি কয়টা কেটে এক সাইডে দিয়ে দিলাম। শুটকির ঝাল রান্নাতে এভাবে ভেন্ডি দিলে আমার কাছে খুব ভালো লাগে খেতে। মাংসটা দারুণভাবে কষানো হয়ে গেছে এবং সিদ্ধ হয়ে গেছে। এখন শুধু পরিমাণ মতো ফোটানো জল দিয়ে অল্প কিছুক্ষণ রান্না করে গরম মশলা দিয়ে নামাবো। গরম মশলাতে বেটেছি 4টা এলাচ, ছোট 2 টুকরো দারুচিনি আর 1টা লং। এদিকে শুটকিটাও খুব সুন্দর মতো রান্না হয়ে গেছে, একেবারে ভাজা ভাজা হয়ে গেছে। এখন নামাবো। ঢাকা দিয়ে চুলাটা অফ করে দেব। কয়েক পিস রুই মাছের ঝাল রান্না করে রেখে যাব। সরিষার তেল গরম হলে গোটা জিরা ফোড়নে দিলাম। মাখানো মাছগুলো দিয়ে দেব। রুই মাছের পিসগুলো পরিষ্কার করে ধুয়ে লবণ, হলুদ, গুঁড়ো মরিচ, পেঁয়াজ, একটু সরিষার তেল মাখিয়ে রেখেছি। মাছের এই রান্নাটা পার্থ খুব ভালোবাসে, তাই 2-1 দিন যেন খেতে পারে ওই ব্যবস্থা করে যাচ্ছি। একটু মুসুরির ডাল রান্না করেছিলাম, তো আজকে যা খাওয়া যায় আরটা ফ্রিজে রেখে যাব। ঢাকা দিয়ে চুলার তাপটা কমিয়ে রেখেছি। রিয়ার জন্য খাবার বেড়ে নিয়েছি, ও খেতে বসে গেছে। 11:30টার দিকে বের হবে। ওর গাড়ি হলো 1টায়, তো এখান থেকে যাত্রাবাড়ি যেতেও সময় লাগবে। এদিকে মাছের তরকারির উপর দিয়ে একটা টমেটো কেটে বিছিয়ে দিয়েছিলাম। টমেটোও সিদ্ধ হয়ে গেছে। নেড়ে চেড়ে সব মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করব। ঝোলটা আরেকটু কমাবো, এত ঝোল রাখবো না। একটা ডিম সিদ্ধ করে নিলাম রিয়ার জন্য, সাথে 2 পিস বাগরখানি এবং 1 বোতল জল দিয়ে দেব। রাস্তায় খাবে। ছোট্ট বাচ্চা নিয়ে যাবে, ও তো আর বের হতে পারবে না, একা একা যাবে। অবশ্য শীততাপ নিয়ন্ত্রিত গাড়ি, ঠাকুরের আশীর্বাদে কোনো সমস্যা হবে না। আসার সময়ও একাই আসছে। জামাই বাবাজি বাসে উঠিয়ে দিয়েছে, আর এদিকে পার্থ গিয়ে নিয়ে আসছে ওখান থেকে। আজও পার্থ বাসে উঠিয়ে দিয়ে আসবে। এই নাতনিটার জন্যই বেশি খারাপ লাগছে। কলিজাটা যেন ছিঁড়ে যাচ্ছে। এই কয়দিন কত যে আনন্দে ছিলাম, কত যে ভালো লাগছিল। যত কাজই করেছি, নাতনির মুখের দিকে তাকালে একেবারে যেন প্রাণটা জুড়িয়ে যেত। হাসি আনন্দের ভিতরে এই কয়দিন ছিলাম। গত শুক্রবার দুপুর 2টা-2:30টার দিকে আসছিল, আজ শুক্রবার চলে যাচ্ছে। মাঝখানে 6 দিন মাত্র ছিল। তার মধ্যে রিয়া 2 দিন বাইরেই ছিল।
কিন্তু নাতনিটা আমার কাছে ছিল। ওই 2 দিন আমার নাতনিটাকে অনেক আদর করেছিলাম। আমি সকাল সকাল রান্নাবান্না করে নাতনিটার সাথে সারাদিন ছিলাম। মামা ছবি উঠাচ্ছে, মোবাইলের দিকে তাকিয়ে আছে। একেবারে শান্ত সোনা মানিকটা। মা 2 দিন বাসায় ছিল না, কিন্তু তেমন কান্না করে নাই। ওর মনে হয় ভিতরে ভিতরে মায়ের জন্য জ্বলছিল, কিন্তু মুখ ফেটে কান্না করে নাই। যখনই মাকে দেখেছে তখনই কান্না আরম্ভ করেছে। অনেকক্ষণ পর্যন্ত কেঁদেছে তখন। রেডি হয়ে গেছে, এক্ষুনি বের হবে। 11:45 বেজে গেছে। 1টার সময় গাড়ি। রিয়া গতকাল বাইরে গিয়েছিল, আসার সময় গাড়ির টিকিট নিয়ে আসছে। তাই কোনো ঝামেলা নাই, শুধু সময় মতো পৌঁছালেই হবে। নাতনিটাকে বুকে জড়িয়ে ধরে আছি। আমার ওকে দিতেই ইচ্ছা করছে না। মনে হচ্ছে যেন আরো কয়েকটা দিন রেখে দেই, কিন্তু যেতেই হবে। মাত্র 5 দিনের ছুটি নিয়ে আসছি। রবিবার থেকে আবার কলেজে যেতে হবে। ওদেরকে এগিয়ে দিতে আমি সহ নিচে নেমে আসলাম। নাতনিটাকে কোল থেকে দিতে ইচ্ছা করছিল না। ও শুধু আমার দিকে তাকিয়ে আছে, দেখুন। কি যে খারাপ লাগছে, আমার কলিজাটা যেন ছিঁড়ে চলে যাচ্ছে। যেতে যেতে সন্ধ্যা হবে। 1টার সময় বাস ছাড়লেও 6 ঘন্টা তো লাগবেই। আমার নাতনি, আমার প্রাণ পাখি। আপনারা সবাই আশীর্বাদ করবেন আমার নাতনি আর মেয়েটা যেন নিরাপদে গিয়ে পৌঁছায়। এরই মধ্যে অনেক সময় পার হয়ে গেল। ঘরে এসে ঘরটা গুছিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি, কিন্তু ঝাড়ু দিই নাই। আমার মা বলতেন, কেউ ঘর থেকে বের হলে কোথাও যাওয়ার জন্য ওই লোকটা গিয়ে পৌঁছানো পর্যন্ত ঘর ঝাড়ু দেবে না। তো এই কথাটা আমার সব সময় মাথায় থাকে। তাই আমাদের বাসা থেকে কেউ কোথাও যাওয়ার জন্য বের হওয়ার আগেই সুযোগ থাকলে ঘরটা ঝাড়ু দিয়ে নেই। আর যদি সুযোগ না পাই, পরে ও গিয়ে পৌঁছানো পর্যন্ত ঘর ঝাড়ু দেই না। এটা আমার একেবারে সব সময়ের নিয়ম হয়ে গেছে। এই নিয়মটা আমার ছেলে মেয়েরা সবাই জানে। পার্থ চলে আসছে। দরজা নক করলো, পার্থই আসছে মনে হয়। হ্যাঁ, রিয়াকে বাস পর্যন্ত এগিয়ে দিয়ে ও চলে আসছে। এখন দিনের 1:45 বাজে। পার্থর জন্য অপেক্ষা না করে সৌরভ আর আমি খেতে বসলাম। খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে কিছুক্ষণ পর আমিও বের হব। আমিও ফেনী যাব। তো আমি বাসে উঠলে রাতের যতক্ষণ হয় কোনো সমস্যা নাই। আমার 3 ঘন্টা 3.5 ঘন্টার বেশি সময় লাগবে না। আমি শুধু শুটকি নিয়েছি আর মাছের একটু ঝাল নিয়েছি। সৌরভ বাবু শুটকি খাবে না। ওকে মাছের ঝাল, ডাল আর মাংস দিয়েছি। ও বলছে, পিসি মাংসটা খুবই চমৎকার হয়েছে, তুমি নিলে না? আমি বলছি, না বাবা, আমার মাংস খেতে ইচ্ছে করছে না, আমি শুধু শুটকি দিয়ে খাবো। পার্থকে বলছি খাবার খেতে, ও বলছে একটু পরে খাবো। আপনারা খান, আমি পরে খাবো। এদিকে সব কিছু গুছিয়ে নিয়েছি। এখন খাওয়া দাওয়া শেষে একটু বিশ্রাম নেব। এরই মধ্যে পার্থ খাওয়া দাওয়া করবে, তারপর ও আমাকে নিয়ে বাসে উঠিয়ে দিয়ে আসবে। গতকালের ভিডিও দেখে পৃথা বাসু দিদিমণি কলকাতা থেকে লিখেছেন, একটা বাচ্চা ছেলেকে বাবু বলছেন, উনি কে? আপনার ছেলে মেয়েরা আপনি বলে আপনাদের। এ ধরনের একটা কমেন্টস করেছেন। সুন্দর একটা গঠনমূলক কমেন্টস করেছেন দিদিমণি, আমি খুবই খুশি হয়েছি। সৌরভ হচ্ছে আমার মেজ ভাই রতনের ছেলে। তো আমার মেজ ভাই খাগড়াছড়ি থাকে, ও সরকারি হাই স্কুলে শিক্ষকতা করে।
ওখানে থাকে, ওর ছেলে মেয়েদের ওখানে লেখাপড়া সবকিছু ওখানে। তো বাড়িতে আসা হয় বছরে 1 বার কি 2 বার, তেমন দেখাও হয় না ওদের সাথে। ছোটবেলা থেকেই আদর করে সৌরভ বাবু ডাকতে ডাকতে একটা অভ্যাস হয়ে গেছে, তাই শুধু সৌরভ না ডেকে সৌরভ বাবু বলে ডাকি। আমার কাছেও ভালো লাগে, ওর কাছেও ভালো লাগে মনে হয়, কারণ ওদের সাথে তো তেমন দেখা সাক্ষাৎ হয় না আমাদের। গত 1 বছর যাবৎ সৌরভ বাবু ঢাকায় আছে। ও একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে লেখাপড়া করে, মাঝে মাঝে আমাদের বাসায় আসে। কোনোদিন স্বপ্নেও ভাবি নাই সৌরভ এরকম আমাদের বাসায় আসবে বা সত্য আমাদের বাসায় আসবে। ছোটবেলা থেকে সৌরভ বাবু ডাকতে ডাকতে ওই রকমই অভ্যাস হয়ে গেছে, আর কিছুই নয়। আর আপনি বলছেন আমাদের ছেলে মেয়েরা আমাদেরকে আপনি বলে ডাকে, এটাও আপনার কাছে ভালো লাগে না। তো আসলে এটাও আমাদের পারিবারিক শিক্ষা। আমার বাবা সরকারি প্রাইমারি স্কুলের হেড টিচার ছিলেন। আমাদেরকে ছোটবেলা থেকেই এটা শিখিয়েছেন বড়দেরকে আপনি বলে ডাকতে। তাই আমরাও সব গুরুজন এবং বড়দেরকে সবসময় আপনি বলে ডেকে আসছি। আমিও ওভাবে আমার ছেলে মেয়েদেরকে শিখিয়েছি আপনি বলে ডাকতে। কিন্তু এখন আবার আমাদের ছেলে মেয়েরা ওদের সন্তানদেরকে তুমি বলে ডাকা শিখাবে, এটাই স্বাভাবিক। যেমন আমার রুমার ছেলে আমাদেরকে তুমি বলে ডাকে, এটাও ভালো লাগে। সৌরভ, মাধুর্য এরাও আমাদেরকে তুমি বলে ডাকে, আমার কাছে খুব ভালো লাগে। যার পরিবারে যেরকম শিক্ষা সেরকমই ডাকবে, এটাই তো স্বাভাবিক। তুমি হলো আপন, আর আপনি বলতে বোঝায় পর। তো আগে তো আমরা ওইসব জানতাম না, বা আমার বাবা মায়েরা ওইসব হয়তো জানতো না বা বুঝতো না। সারা জীবন যেভাবে দেখে আসছে, শিখে আসছে, ওভাবেই আমাদেরকে সংস্কার দিয়েছে। আমি যেরকম জানি ওভাবে আমার ছেলে মেয়েদেরকে শিখিয়েছি। আর অন্যরা অন্যদের ছেলে মেয়েদেরকে ওনাদের মতো করে শিখাবেন বা তৈরি করবেন, এটাই স্বাভাবিক। পৃথা বাসু দিদিমণি সুন্দর একটা কমেন্টস করেছিলেন বলে আজ অনেকগুলো মনের কথা বলতে পেরেছি। আমার কাছেও খুব ভালো লাগছে। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আজকে সম্পূর্ণ পর্বটি কেমন হয়েছে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। ঢাকা থেকে 3:30টার বাসে উঠেছি, আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক দূর চলে আসছি। সবাই ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে বাড়ি গিয়ে। ধন্যবাদ।